শুভ সন্ধ্যা সবাইকে। আজকের এই রাত্রিকালীন ক্লাসে আমাদের সাথে যুক্ত আছেন হবিগঞ্জ জেলার অনেক সদস্য আছেন, আমার বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা আমার শুভাকাঙ্ক্ষীগণ। আসলে পুলিশ সুপার হবিগঞ্জ মহোদয়, ওনার সাথে কথা হয়েছিল এবং আমি ওনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি এবং ধন্যবাদ জানাই যে আসলে উনি এই স্বল্প সময়ের জন্য হলেও তাদের জন্য একটু চেষ্টা করেছেন। হয়তো ওনার মনে নেই, উনি যদি আগের থেকে চেষ্টা করতেন। হবিগঞ্জ জেলায় সম্ভবত 125 জন না কতজন পাশ করেছে একটা জেলায় এমসিকিউতে। যাই হোক, আশাবাদী তারাও ভালো করবে, আমার ক্লাসের প্রত্যেকটা ব্যক্তি ভালো করবে এই আশায় ব্যক্ত করে আমি আমার ক্লাস শুরু করছি। আমরা আজকে সকালের ক্লাসে আলোচনা শুরু করেছিলাম সিআরপিসির 511 ধারা। সিআরপিসির 511 ধারার প্রশ্নটা কি রকম আসে? একটা আসামি সাজা হয়, খালাস হয়। সাজা হলে, খালাস হলে কোথায় এর বিস্তারিত লিপিবদ্ধ করা থাকে সে সম্পর্কে আমরা আলোচনা করব। অর্থাৎ দেখা যাচ্ছে যেমন এই নির্বাচন আসতেছে, নির্বাচন বিধি অনুযায়ী একটা আইন আছে, সেখানে বলা আছে যে ব্যক্তির 2 বছরের অধিক সাজা হবে সে নির্বাচনের অযোগ্য, যদি কিনা 5 বছর অতিক্রান্ত না হয়। এখন সে বলতেছে আমার তো সাজা হয় নাই, কিন্তু বিরোধী পক্ষ কোর্টের থেকে একটা সার্টিফাইড কপি নিয়ে গিয়ে হাজির করেছে যে দেখেন, এ কিন্তু সাজাপ্রাপ্ত আসামি, এখনো 5 বছর পূর্ণ হয়নি, তার মানে সে নির্বাচনের অযোগ্য। সে আবার তখন বলতেছে দেখেন, আমার সাজা হয়েছিল এটা ঠিক, বিজ্ঞ আদালত, উচ্চ আদালত আমাকে পরবর্তীতে খালাস দিয়েছেন, এই যে তার প্রমাণ। কারাগার কর্তৃপক্ষ তারাও দিয়ে দেন যে হ্যাঁ, এই আসামিটা আমাদের এখানে ছিল, কিন্তু সে খালাস পেয়েছে এত তারিখে। তাহলে প্রশ্নটা আসে একজন ব্যক্তির সাজা এবং খালাস প্রমাণের পদ্ধতি। কোনো এক ব্যক্তির সাজা হয়েছিল কিংবা খালাস পেয়েছিল, এটি কিভাবে প্রমাণ করা যেতে পারে? কোনো এক ব্যক্তির সাজা হয়েছিল বা খালাস হয়েছিল, এটা কিভাবে প্রমাণ করা যেতে পারে? সিআরপিসির 511 ধারার মধ্যে এই কথাটি বলা আছে যে যে আদালত ওই ব্যক্তিটার দণ্ড দিয়েছিল, সেই আদালতে দণ্ডিত ব্যক্তির মামলার নথিপত্র থেকে আদালতের বিচারক কর্তৃক সার্টিফাই কপি নিয়ে এটি প্রমাণ করা যেতে পারে। এবং সে যদি খালাস পেয়ে থাকে, সেক্ষেত্রেও আদালতের নথিপত্রের সত্যায়িত কপি নিয়ে বা সার্টিফাই কপি নিয়ে প্রমাণ করা যেতে পারে যে সে দণ্ডিত হয়েছিল বা সে খালাস পেয়েছিল। আর কোথায় বলছে, ওই আসামিটা দণ্ডভোগের জন্য যে কারাগারে তাকে প্রেরণ করা হয়েছিল, সেই কারা কর্তৃপক্ষের যারা দায়িত্বে আছেন তাদের কাছ থেকে কারাগারের নথিপত্রের সার্টিফাই কপি নিয়ে প্রমাণ করা যেতে পারে যে সে দণ্ডপ্রাপ্ত হয়েছিলেন। সে যদি খালাস পেয়ে থাকে, সেক্ষেত্রেও যেহেতু আসামিটি কারাগারে ছিল, কারাগার থেকে যখন তাকে মুক্তি দেওয়া হয়েছে, সেখানে অবশ্যই উল্লেখ করা হয়েছে তাকে কি সে কি সাজা ভোগের পর মুক্তি লাভ করেছে না খালাস পেয়েছে। তার মানে একজন ব্যক্তির সাজা এবং খালাস এই সংক্রান্তে সে আসলে খালাস পেয়েছিল না দণ্ড পেয়েছিল, কথাটা হলো পূর্ববর্তী দণ্ড বা খালাস প্রমাণের পদ্ধতি আলোচনা করুন। তাহলে সিআরপিসির 511 ধারায় আমরা সংক্ষেপে যে বিষয়টা আলোচনা করতে পারি যে এভাবে প্রমাণ করা যেতে পারে যে আদালতে তার বিচার হয়েছিল, ওই আদালতে তার যে মামলা রায় দিয়েছে, ওই রায়ের নথিপত্র সেগুলো পর্যালোচনা করে বা সেখান থেকে সার্টিফাইড কপি নিয়ে তার সাজা বা খালাসটা প্রমাণ করা যাবে। আর কোথায় যাবে? সে যে কারাগারে আটক ছিল, এই কারাগারের রেজিস্ট্রারের ফটোকপি বা রেজিস্ট্রারের কাগজপত্র নিয়ে, রেজিস্ট্রারের কারা কর্তৃপক্ষের স্বাক্ষর নিয়ে এটি প্রমাণ করা যেতে পারে। এই জন্য বলছে কোনো এক ব্যক্তি পূর্বে দণ্ডিত হয়েছিল কিনা বা খালাস পেয়েছিল কিনা, এটি কিভাবে প্রমাণ করা যেতে পারে? এই সিআরপিসির 511 ধারা এই সম্পর্কে কারো কিছু বলার আছে তোমাদের? কিছু আছে নাকি? না স্যার। আচ্ছা, আমি বেলালের কাছে একটা প্রশ্ন করবো। বেলাল, তোমরা যেহেতু কোর্টে আছো, অর্ডার শিটে অনেক সময় লেখো যে আবেদনকারীর জিম্মায় বা এই আবেদন মালিকের জিম্মায় এই আলামতটি প্রদান করা হোক, লেখে না অনেক সময়? তার মালটা জিম্মায় দেওয়ার আদেশ দেয় না?
জি স্যার। কোন আইন বলে দেয় ম্যাজিস্ট্রেট? আমরা যে থানা পুলিশ, একটা থানা থেকে একটা আলামত আমরা বাদীর জিম্মায় দিয়ে দিচ্ছি, এটা তো একটা অর্ডার আছে না? আইনগত ভিত্তি না থাকলে তো দিতে পারে না, পারে? না স্যার। এটা কোন আইন বলে দেয়া হয় বলতে পারবা? আচ্ছা, এটা সিআরপিসির 516 ক, যেটাকে আমরা এ বলে থাকি। সেখানে বলা আছে যে এই সমস্ত, বলছে কতিপয় ক্ষেত্রে বিচার পেন্ডিং থাকাকালে সম্পত্তির হেফাজত এবং হস্তান্তর। এটা তোমাদের কোনো পরীক্ষার প্রশ্ন না, শুধু জানার জন্য যে আমাদের কার্যক্রমগুলো আমরা কতটুকু জানি সে উপলক্ষে। যাই হোক, আমরা এখন যেটা আলোচনা করব খুবই 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 গুরুত্বপূর্ণ। কারণ আমরা প্রত্যেকটা ক্ষেত্রে এই প্রশ্নের জন্য আমরা ভুল করি। আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। ভালো করে বলি, যদিও যে আলোচনাটা আমি এখন করব এটা এই আইনের নয়, প্রশ্ন এসেছে। সে প্রশ্নটা হলো, বেওয়ারিশ, ভালো করে বুঝে নাও, বেওয়ারিশ দাবিদারবিহীন মালিকবিহীন সম্পত্তি পেলে পুলিশের করণীয় কি? এবং বেওয়ারিশ দাবিদারবিহীন মালিকবিহীন সম্পত্তি কিভাবে নিষ্পত্তি হবে, বা বেওয়ারিশ বা দাবিদারবিহীন বা মালিকবিহীন সম্পত্তির সম্পর্কে আদালত কি নির্দেশনা দিতে পারেন? একেবারে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি কি জন্য কথা বলছি? বেওয়ারিশ, যার কোনো মালিক নাই, দাবিদার নাই, যেটাকে আমরা মালিকবিহীন অবস্থায় পেয়েছি বা পরিত্যক্ত অবস্থায় পেয়েছি, এই সম্পত্তির সম্পর্কে যদি প্রশ্ন আসে যে বেওয়ারিশ দাবিদারবিহীন মালিকবিহীন সম্পত্তি প্রাপ্ত হলে পুলিশের করণীয় কি, এ ধরনের সম্পত্তি নিষ্পত্তির বিধিবিধান আলোচনা করুন। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যারা এতদিন মুখস্থ করেছো, ভুলে যাও। এই প্রশ্নের উত্তর পুলিশ আইনের 25 ধারা, 26 ধারা, 27 ধারা। ভালো করে জেনে রাখো, পরীক্ষার প্রশ্নে আসছে বেওয়ারিশ দাবিদারবিহীন মালিকবিহীন সম্পত্তি পেলে পুলিশের করণীয় কি। পুলিশ আইনের 25 ধারায় উল্লেখ করা আছে, বই বের করে দেখবা। এবং বলা আছে বেওয়ারিশ দাবিদারবিহীন মালিকবিহীন সম্পত্তি পেলে পুলিশ সেটা হেফাজতে নেবেন, এবং হেফাজতে নেয়ার বিষয়টি আদালতকে প্রতিবেদনের মাধ্যমে জানাবেন। তাহলে এই সম্পত্তির বিলি বন্টন কিভাবে করবেন, এই সম্পত্তির নিষ্পত্তি কিভাবে করবেন, এখানে পুলিশ আইনের 26 ধারা এবং 27 ধারা প্রযোজ্য। সিআরপিসির 523, 24, 25 কোন ধারা আসার কোনো সুযোগ নাই। আমার কথার উত্তর দিতে হবে। কটা ঠিক আছে আমার কথা? সঠিক স্যার, সঠিক। যারা সিআরপিসির 523, 24, 25 দেয় তারা আইন জানে না, তারা আইন জানে না। আমি কাউকে সংশোধন করতে এখানে আসিনি, আমার পরীক্ষার্থী, তারা আমার কাছে শিখতে এসছে, আমি তাদেরকে সঠিকটা জানানোর চেষ্টা করব। কি হবিগঞ্জ পার্টি, আমার কথা ঠিক আছে কিনা মূল বই পড়ে দেখতে হবে। স্যার ঠিক আছে স্যার, বুঝতে পারছি। তাহলে যারা এখানে সিআরপিসির 523, 24, 25 দিচ্ছে, তারা কি ভালো করতেছে? কি স্যার উত্তর, স্যার উত্তর পাঁচশো দিতে তেইশ হবে। স্যার হ্যাঁ, স্যার 523-এর 1, 2, 3, 24, 25 স্যার, তাহলে এটা কি হবে? আসতেছি তো ওই জায়গায় যাওয়ার আগে বাবারে, তুমি খালো এই, তোমার খালি গায়ে গেঞ্জি আমার দেখার দরকার নেই, তোমার চেহারা এমনি সুন্দর, তুমি একটা জামা গায়ে দাও। বি টু না জিরো ফোর জামা নিতেছি। B2043, এই যে খালি গায়ে গেঞ্জি, এটা কিন্তু রেকর্ড থাকতেছে বাবা। যাও বাবা, তুমি যেহেতু আমার কথা শুনতেছো না, তুমি আস্তে করে আজকের জন্য রিমুভ হয়ে যাও, তোমার ক্লাস করার দরকার নেই। রিমুভ, আজকে আর ঢুকতে পারবে না। কারণ আমাদের ক্লাস করতে আসছে, এটা তো ভিডিও থেকে যায়, তো তোমার চেহারাটা খালি গায়ে দেখাটা খারাপ না? যাও, গল্প শেষ। তাহলে আমরা কি বুঝতে পারছি বেওয়ারিশ সম্পত্তি সম্পর্কে আসলে সিআরপিসি তে কিছু নাই? কথা ক্লিয়ার? জি স্যার। কোন পিআরবি তে নাই। ক্লিয়ার? স্যার বেওয়ারিশ, তাহলে এখানে আইনের দ্বারা কি দিব স্যার তাহলে? বাবা পুলিশ আইনের 25, 26, 27। স্যার একটা মিনিট স্যার, কারেন্ট চলে গেছে, লিখতেছি স্যার অন্য একটা লাইট দিয়ে। আচ্ছা, তুমি পরে ভিডিওটা দেখো, অসুবিধা কি?
স্যার আমাকে আচ্ছা একটু স্যার স্যার repeat করতে দাও। এখন স্যার ওই যে 26 দ্বারা একটা কথা আছে। 24,300 ছাপ- বলছে 524 অনুযায়ী ওটা পচনশীল সম্পত্তি হলে কি ব্যবস্থা নেবে, তার মানে ইয়া নয়, কথাটা বুঝতে পারছো? বুঝতে পারছি। এটা বুঝতে হবে, অর্থাৎ 524-এ বলা আছে ওই সম্পত্তির যদি পচনশীল হয়, সে কথা বলেছে, তার মানে ওইটা নয় যে এখানে 24, 25 ছাপবে, 23, 24, 25 আসবে। আমি তোমাদের কেন পড়াচ্ছি, আমি যেহেতু সিআরপিসির 523, 24, 25 পড়াবো, সে কারণে ভুলটা সংশোধনের জন্য তোমাকে দিলাম। প্রশ্ন ঠিক এভাবেই আমরা ফেল করে ফেলি, কিন্তু নিজের দুর্বলতা কখনোই প্রকাশ করি না। এখন একজন প্রশ্ন করেছে, স্যার তাহলে এই 523, 24, 25 কখন ব্যবহার হবে? আমরা চলে আসি। আমরা এর আগে কি বললাম? বেওয়ারিশ দাবিদারবিহীন মালিকবিহীন সম্পত্তি পেলে পুলিশের করণীয় কি? পুলিশ আইনের 25 ধারা। আমরা এবারে চলে আসি কি বিষয়? চোরাই সন্দিগ্ধ সম্পত্তি পেলে পুলিশের করণীয় কি? কি কথা বললাম? চোরাই বা সন্দিগ্ধ। কি বলছি কথাটা? চোরাই বা সন্দিগ্ধ সম্পত্তি পেলে পুলিশের করণীয় কি? এই প্রশ্নের উত্তর সিআরপিসির 550 ধারার সাথে সাথে বই উল্টে ফেলাও, 550-এ চলে যাও। সেখানে বলা হয়েছে সন্দেহযুক্ত কিংবা কোনো চোরাই সম্পত্তি পেলে পুলিশ সেটা আইন অনুযায়ী হেফাজতে নেবেন। হেফাজতে নেওয়ার বিষয়টি তিনি যে ভারপ্রাপ্ত কর্মকর্তার অধীনে তাকে অবগত করবেন। বিষয়টি ক্লিয়ার? সেখানে কোনো অবস্থাতেই সন্দিগ্ধ, চোরাই ছাড়া বেওয়ারিশ দাবিদার বিহীন মালিক বিহীনের কথা কিন্তু কোথাও বলা নাই। তাড়াতাড়ি উত্তর দাও, সময় কিন্তু আমার নাই। আমি 525-এ কি কথা বললাম? যে বেওয়ারিশ, এই আমি কথা না বললে কথা বলো না বাবা, আমি বলি তোমরা শোনো, তোমার ধারা দিয়ে পানি খাও কথা যদি বুঝতে না পারো। প্রশ্ন হলো কি 525-এ বেওয়ারিশ দাবিদার বিহীন, 550-এ কি বললো সিআরপিসির? চোরাই এবং সন্দিগ্ধ সম্পত্তি। পরীক্ষায় প্রশ্ন আসে সংশ্লিষ্ট পুলিশ অফিসারের করণীয় কি? এক, রাত্রিকালীন টহল ডিউটি করার কালে চোরাই মাল প্রাপ্ত হলেন, আপনি তো মনে করলেন প্রশ্ন আমার খুব সহজ এসেছে, সিজ করবো, ঊর্ধ্বতন অফিসারকে জানাবো, 411 ধারায় মামলা নেব, কত কিছু। আসলে বিষয়টি তা নয়। প্রশ্নের উত্তরটা সিআরপিসির 550। ফারুক সাবধান স্যার। এগুলা কিন্তু। জি স্যার। 550 পরে দেখো বাবা, যারা ভুল করছে আমরা তো ভুল করব না, আশা করে সবাই আসছে আমার কাছে শেখার জন্য। তা আমি যদি ভুল শিখাই, তাহলে সে সারা জীবন একটা ভুলই শিখে যাবে। কি আমার কথা ঠিক আছে? জি স্যার। কে আমার এই যে ওসি আজমিরিগঞ্জ, ওসি সাহেবের আইডি ব্যবহার করতেছে, ঠিক আছে আমার কথা ভাই? না স্যার, আসলে ওই এটা স্যার, এটা তো ওই মাঝে মাঝে জুম মিটিং এ ইয়া না করে না ঠিক স্যার। আছে, কোনো সমস্যা নেই, আমি বুঝতে পারছি। তাহলে কি আমার কথা ঠিক আছে? আমি যেটা প্রশ্নের উত্তর দিচ্ছি ঠিক আছে? স্যার সঠিক স্যার। এখন প্রশ্ন আসছে চোরাই মাল প্রাপ্ত হলে পুলিশের করণীয় কি? চোরাই মাল নিষ্পত্তির বিধিবিধান আলোচনা করুন। কি বলছে? চোরাই মাল প্রাপ্ত হলে পুলিশের করণীয় কি? চোরাই মাল নিষ্পত্তির বিধিবিধান আলোচনা করুন। এখন আমাকে যেতে হবে সিআরপিসির 523। ফারুক 523-এ চলে যাও, সবাই জি 523-এ স্যার। চলে যাও। 523-এ পড়ো কি বলা আছে। 51 ধারা অনুযায়ী সন্দেহযুক্ত মানে সন্দেহযুক্ত মাল বা চোরাই মাল আটকের পর চোরাই পুলিশ যে মাল পদ্ধতি অনুসরণ করে। আটক পাওয়া গেলে পুলিশ অফিসার আদালতকে জানাবেন। 23, 24, 25 আমি বললাম, ভালো করে আবার কথা বলি, বেওয়ারিশ দাবিদারবিহীন মালিকবিহীন সম্পত্তি পেলে পুলিশের করণীয় কি? আমরা যে সিআরপিসির 523, 24, 25 দিচ্ছি, পিআরবি দিচ্ছি, হুদাই 2 লাইন লেখে আর একটা ধারা? নো ওয়ে। 523, 24, 25 প্রত্যেকটি কথা হলো আদালতের করণীয় কি, ম্যাজিস্ট্রেট কি আদেশ দিতে পারে। আর 523, 24, 25 সেখানে 525 বলা হয়েছে পুলিশের কথা, এখানে 550 চোরাই মালের ক্ষেত্রে বলা হয়েছে পুলিশের কথা। আমরা বলেছি ম্যাজিস্ট্রেট কি ব্যবস্থা, পুলিশ কি ব্যবস্থা নিতে পারেন চোরাই মাল, চোরাই মাল প্রাপ্ত হলে? চোরাই মাল প্রাপ্ত হলে পুলিশ ব্যবস্থা নিতে পারেন 550। বেওয়ারিশ মালামাল
প্রাপ্ত হলে পুলিশ ব্যবস্থা নিতে পারেন, পুলিশ আইনের 25। ম্যাজিস্ট্রেট কি ব্যবস্থা নিতে পারেন? বেওয়ারিশের ক্ষেত্রে 26-27, চোরাই মালের ক্ষেত্রে 23-24-25। বললো পুলিশ কি নিতে পারেন? এই 24-25 এটা কি পুলিশের কাজ না কোর্টের কাজ? কার কাজ? বই পড়তে কোর্টের হবে, স্যার, আমার মুখের কথা কোর্টের শুনে লাভ নাই। কোর্টের কাজ স্যার। তো আমরা তো প্রশ্ন করেছিলাম পুলিশের করণীয় কি? আমরা কি 523-24 পেয়েছি? চেয়েছি নাকি? কে? না স্যার। না স্যার। আচ্ছা, যারা পরীক্ষার প্রশ্ন তৈরি করে তারা কিন্তু আমাদের শত্রু না, আমরা নিজেরাই ওনাদেরকে শত্রু ভাবি। কারণ এই এত সময়ের মধ্যে এতগুলো লেখা যায়? আসলে তোমার কাছে যা জানতে চাচ্ছে পরীক্ষা একেবারেই সহজ। এখন তুমি যদি বেওয়ারিশ সম্পত্তি পেলে পুলিশের করণীয় কি, পুলিশেরটাও লেখলা, কোর্টে কিভাবে নিষ্পত্তি করবে, সিআরপি 523-24-25 একেবারে নিলাম টিলাম সবকিছু করে দিলা, চাইছে পুলিশের করণীয় কি, ম্যাজিস্ট্রেট নিলাম করে দিল, এসে বললা স্যার সুন্দর লিখছি, তোমার সময় চলে গেল এখানে 40 মিনিট, কিন্তু তোমার উত্তরটা লেখার কথা ছিল 5 মিনিট। বিষয়টা ক্লিয়ার ফারুক? জি স্যার, যদি নিষ্পত্তির বিধান আসে তাইলে 523-24-25, আর সেটা পুলিশের কোন করণীয় মামলায়? আসলে কোন 550। আলামত সেটা, কোন আলামত? না, সেটা হচ্ছে যে চোরাই, চোরাই চোরাই সন্দিগ্ধ। চোরাই বা সন্দিগ্ধ। আর সন্দিগ্ধ, যদি বেওয়ারিশ আসে তাহলে তাহলে 25। 26, পুলিশ আইনের 27। 25, 26, 27। নিষ্পত্তি আসলে 26-27, 26, 27, কিন্তু পুলিশের করণীয় ওখানে 25, এখানে 25। 550। জি স্যার, এটা ঠিক আছে। কোনো দিনও এটা ভুল করবা না। এই প্রসঙ্গে আমার একটু বদভ্যাস আছে, আমি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাই, জানি মেলা তো, চোখের সামনে আবার ওটা দৌড়ায় যে তুমি মনে হয় বুঝতে পারলে না। প্রশ্ন আসছে, একেবারে প্রশ্নের মাথার মধ্যে লেখা আছে সংশ্লিষ্ট পুলিশ অফিসারের করণীয় কি। প্রশ্নের মধ্যে লেখা আছে সংশ্লিষ্ট পুলিশ অফিসারের করণীয় কি। 1 নম্বর প্রশ্ন দিল, ক নামক সাব ইন্সপেক্টর রাস্তায় চেকপোস্ট ডিউটি করাকালে খ নামক ব্যক্তির নিকট লাইসেন্সবিহীন একটা পিস্তল প্রাপ্ত হলেন। আর কিছু না, একজন পুলিশ অফিসার চেকপোস্ট ডিউটি করাকালে একটা ব্যক্তিকে সন্দেহ হয় তার দেহটা তল্লাশি করেছে, তল্লাশি করার পর তার কাছে একটা লাইসেন্সবিহীন পিস্তল পেয়েছে, পুলিশ অফিসারের করণীয় কি এটা জানতে চাচ্ছে। এখন আমরা উত্তর দিয়েছি পুলিশ অফিসার 100 পিআরবি 280 বিবি ফর্ম নাম্বার 44 103 165 ধারা অনুযায়ী জব্দ তালিকা প্রস্তুত করবেন, আহ অফিসার ইনচার্জকে জানাবেন 150 120, মামলা দিবেন 19-এর ক, ইত্যাদি ইত্যাদি, মানে সারা দুনিয়া ভর্তি করে রাখছে। আসলে কিন্তু তা নয়। 19-এর ক কি পুলিশের করণীয় না আসামির শাস্তি, কোনটা ভারত? স্যার, আসামির শাস্তি। আমি শাস্তি। আমি যেটা জানতে চাবো সেটাই উত্তর দিবে, একসাথে ঘুরুত করে করলে আউলে যাবো, কারণ আমার তো মাথায় কম্পিউটার না, তুমি না কম্পিউটার বাবা। আচ্ছা, আসামির শাস্তি আমি কি জানতে চাচ্ছি? আমি জানতে চাচ্ছি পুলিশের করণীয় কি, এটাই তো নাকি? জি স্যার। আচ্ছা, এই প্রশ্নের আলোকে অনেকেই অনেকগুলো ধারা দেয়, কাজ নাই। অস্ত্র আইনের 13 ধারা পড়ে দেখো তো কি বলা আছে, ভালো করে পড়ে দেখো। কোন সন্দেহজনক ব্যক্তির ভাবে নিকট চলা। সন্দেহজনক না, কোন ব্যক্তির নিকট যদি লাইসেন্সবিহীন অস্ত্র পাওয়া যায় তাহলে পুলিশ কিংবা ম্যাজিস্ট্রেট তাকে তা কারিয়া অস্ত্রমুক্ত করবেন বা তার অস্ত্রটা কাড়িয়ে লইবেন। আমি জি এই স্যার। ডিউটি করার সময় কোন ব্যক্তির নিকট যদি লাইসেন্সবিহীন কোন অস্ত্র পাই তাহলে পুলিশ আইনের 13 ধারা অনুসরণ করে তার কাছ থেকে অস্ত্রটি কাড়িয়ে লইব। তোমার প্রশ্নকর্তা তোমার কাছে এই প্রশ্নের এই উত্তরে আশা করতেছে, অথচ তুমি বাবা একটু সোজা হয়ে বসরে রেকর্ড থাকে তো, দেখা যাবে তুমি 50 বছর পরে বাইসে থাকলেও দেখতে পারবা। বুঝতে পারছো? এগুলো একটু একটু থাকো রে বাবা, একটু কষ্ট করো। আমি যদি কথা বলে পারি, আমি এসি ছাড়িয়ে দিছি তাও ঘামতেছি, কারণ কথা বললে কষ্ট হয় বেশি। তো এই যে আমরা প্রশ্নের উত্তরটা দিলাম যে অস্ত্র আইনের আমি সিজ করব, এই ধারায় মামলা দেব, ঊর্ধ্বতন অফিসারকে জানাবো, অথচ 13 ধারার কথা তোমাকে কি নাম্বার দিবে ফারুক? স্যার, এখানে ওই বিষয় হচ্ছে স্যার, আগে থেকে যে ওই যে বেশি ধারা দিয়ে দিয়ে অভ্যস্ত হয়ে গেছে, না না কম না না, ধারা দিলে বেশি ধারা দাও, ম- তুমি ম- 10টা ধারা দাও, মনে করে কিন্তু যে স্যার
কম না না, ধারা তুমি দিলাম, 10টা নাম্বার ধারা মনে দাও, হয় দিবে হ্যালো, না। তুমি স্যার 10টা ধারা দাও, কিন্তু যেটা কিনা সঠিক সেটাই তো দিবা নাকি? সঠিক, সঠিকটা দিতে গেলে তো আর 10টা হয় না স্যার, সঠিকটা দিতে গেলেই একটাই হয়। যাক, আমি কেন কথাটি বললাম এই প্রসঙ্গে আসলো, এখন প্রশ্ন আসছে যে আপনি একজন সাব ইন্সপেক্টর, চেকপোস্ট ডিউটি করতেছেন। চেকপোস্ট ডিউটি করাকালে, সাজ্জাদ সাথে সাথে সাউন্ডটা বন্ধ করবা, নাহলে তোমার মনে হয় পরিবারের কারো কথা আসতেছে। এগুলো কি করো তোমরা? মনে করো, প্রশ্ন আসছে, আপনি একজন সাব ইন্সপেক্টর, চেকপোস্ট ডিউটি করাকালে একটা প্রাইভেট কার তল্লাশি করেছেন। প্রাইভেট কারের মধ্যে 10 বোতল ফেন্সিডিল পেয়েছেন, একটা লোকের কাছে ইয়াবা পেয়েছেন, এবং গাড়িটিও জব্দ করেছেন। এই আটককৃত গাড়িখানা, আলামত হিসেবে জব্দকৃত গাড়িখানা নিষ্পত্তির বিধিবিধান আলোচনা করুন। কি বলছে? আপনি যেটাকে আলামত হিসেবে জব্দ করেছেন, সেই গাড়িটা নিষ্পত্তির বিধিবিধান বলেছে। আপনাকে কিন্তু বলে নাই কার কাছে ইয়াবা পাইছে, ইয়াবার কত ধারা, অস্ত্র কার কাছে পাইছে কত ধারা, এটা কিন্তু জানতে চায় নাই। অথচ আপনি এটা না লিখে আপনি ওটা লেখা শুরু করছেন, আমি এজাহার দেব, এ করব সে করব। প্রশ্ন আসছে, এই যানবাহনটি নিষ্পত্তির ক্ষেত্রে আপনার করণীয় কি? এই যানবাহনটি নিষ্পত্তির ক্ষেত্রে আপনার আপনার আমার কথা কি বোঝা গেছে? আমরা অনেকগুলো ধারা দিচ্ছি, এটা আমাদের ভুল। এখন পরীক্ষার প্রশ্ন যদি আসে যে চোরাই বা সন্দিগ্ধ সম্পত্তি পেলে পুলিশের করণীয় কি, সরাসরি সিআরপিসির 550 ধারার বাইরে একটা ধারাও আমরা দেব না। এই সম্পত্তি নিষ্পত্তির বিধিবিধান আলোচনা করুন, সিআরপিসির 523, 24, 25। কিন্তু যদি উল্লেখ করা থাকে চোরাই বা সন্দিগ্ধ সম্পত্তি পেলে পুলিশের করণীয় কি, শুধুমাত্র পুলিশ আইনের, দুঃখিত, সিআরপিসির 550 এবং সিআরপিসির 523-এর অধ্যয়ন অংশ বলা আছে। অর্থাৎ আপনি নিবেন, আদালতকে জানাবেন, শুধু এইটুকুই। নিষ্পত্তি করবে তো আদালত, আপনি তো না। বিষয়টা ক্লিয়ার? এখানে কারো জি কোনো স্যার। দ্বিমত থাকলে বলতে পারেন। নো পিআরবি 379, পিআরবি 379 আপনার না, পিআরবি স্যার 379 হলো, হ্যাঁ, গো। এখানে যে বেওয়ারিশ দাবিদার বা মালিকবিহীন সম্পত্তি পাইলাম, এটা যদি পচনশীল পণ্য হয় তাহলে আমি সেটা এই আরে তুমি 26 বোঝো না 27 কেন? উল্লেখ তোমার করা তো প্রয়োজন। কিছু নাই এখানে, তোমার বিষয় না এটা, বিষয়টা হলো আদালতের। পচনশীল হলে আদালতে, সেটা আদালত বুঝবে। আদালতই 26 ধারায় বলেছে বিষয়টি যদি পচনশীল হয়, তাহলে সিআরপিসির 524 ধারা অনুসরণীয়, যদি পচনশীল হয়। আর না হলে তো 524 আসলোই না। বিষয়টা ক্লিয়ার? জি স্যার, এখানে বলে জি আছে, স্যার। 2 নম্বর ক্লোজে এগুলা বলা আছে। বোঝে না, এগুলা তো বোঝে না। ওই যে লাঠি থাকতো, 26-এর লাঠি 2-এ দিয়া, বলা আছে। লাঠি দিয়া মাঝে মাঝে দু একটা বাড়ি টাড়ি দিলে ওই মাস্টারের কথা মনে থাকতো, বোঝা নেই? তাহলে কি আমরা আমাদের প্রশ্নের সঠিক উত্তর পেয়ে গেছি? আমাদের জি এই স্যার। প্রশ্নটা আমরা ভালো লিখতে পারি, অথচ আমাদেরকে ভুল বুঝিয়ে আমাদেরকে বারবার এই প্রশ্নটা ভুল উত্তর দেওয়া হয়। এটা ঠিক আছে আমার কথা? জি স্যার। কারো কোনো মন্তব্য আছে এই প্রশ্নটা নিয়ে? স্যার হ্যাঁ, বলো। এই প্রশ্ন নিয়ে মন্তব্য নাই, কিন্তু এর আগে যেটা বলছিলেন ওই যে গাড়ি সংক্রান্ত বিলি ব্যবস্থাটা, ওইটা স্যার একটু ক্লিয়ার করে দিন। এটাও 523-24, গাড়ি কেন, যেটাই হোক 523-24। ওখানে তো বলে নাই গাড়ি বা প্রাইভেট কার বা ওই কাঁচা তরকারি বা তোমার এটা কি জানি বলে কাপড় চোপড়। আলামত নিষ্পত্তি করতে গেলে আদালতকে 523-24 অনুসরণ করতে হবে। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। কথা কম করে কওয়ার জন্য ভুল না হয়। পিআরবি নাই, 379 পিআরবি হলো মালখানা রেজিস্টার, অর্থাৎ থানার যে প্রপার্টি রেজিস্টার, মালখানা তো না, প্রপার্টি রেজিস্টার কিভাবে রক্ষণাবেক্ষণ করবে। বিষয়টা বোঝা গেছে? জি স্যার। যাই হোক, এই বিষয়গুলো সবসময় খেয়াল রাখবো, এগুলোর কারণে আমরা ভালো রেজাল্ট করতে চাইও করতে পারি না। হ্যাঁ, অনেকগুলো বিষয় আমাদের এখানে সমস্যা, যে আমাদেরকে প্রথমেই ভুল শেখানো হয়েছে। এই যে দেখো, সিনিয়র কর্মকর্তা, পুলিশের সিনিয়র কর্মকর্তাগণ কি থানার অফিসার ইনচার্জের কি ক্ষমতা প্রয়োগ করতে পারেন? এটা প্রশ্ন আসে। আপনি থানার অফিসার ইনচার্জ, আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কি আপনি থাকা অবস্থায় থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পালন করতে পারেন?
সিআরপিসির 551 ধারায় বলেছে যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ তার আওতাধীন থানা এলাকায় তারই মতো ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। এই এখন 551 ধারা দিয়ে স্যার ভবিষ্যতে এএসপি গণ থানার অফিসার ইনচার্জ হবেন। না, এটা তোমাদের কথা না। শোনো, এখন তুমি তর্কে চলে আসো। কে অফিসার ইনচার্জ? ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বলছে এএসআই থেকে চতুর্থ। আমি যদি সার্জেন্টকে দেই তাহলে কি অপরাধ হবে? আমি যদি এডিশনাল এসপি কে দেই তাহলে কি অপরাধ হবে? না স্যার। ওখানেই তো বলা নেই। আপনি ভালোটা নেবেন খারাপটা নেবেন না, কারণ কি? সমস্যা কোথায়? আপনি থানার অফিসার ইনচার্জ করবেন, আপনি আওয়ামী লীগের লোক এক থানার থেকে আর এক থানায় গেছেন, 14 গোষ্ঠীর থানা খাটছেন, আর যারা কোনোদিন কাউকে নামেও ডাকলেন না, তাহলে কি? তার সাথে ঊর্ধ্বতন আলায় থাক, লিমিট। তাহলে সিআরপিসির 551 ধারার একটা প্রশ্ন আসছিল। প্রশ্নটা হলো, কোয়া নামক এসআই ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকাকালে পুলিশ সুপার ঢাকা জেলা থানা পরিদর্শনে যান। তখন জনৈক ব্যক্তি ডাকাতির একটি ঘটনা ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা এএসআই এর নিকট উপস্থাপন করেন। এএসআই উক্ত অভিযোগখানা পুলিশ সুপারের নিকট নিয়ে গেলে পুলিশ সুপার পেনাল কোডের 395, 397 ধারায় নিয়মিত মামলা রুজু করেন। আলোচ্য প্রশ্নে পুলিশ সুপার কর্তৃক মামলা রুজুর বিষয়টি আলোচনা করুন। 551 ধারা। তাহলে ওই যে কৌতুকের মতো দেখছো কাজটা করছে নাকি, কোন প্রশ্নে কোন জায়গার পানি কোথায় ফেলাইলো, এই প্রশ্নটা হয়ে গেল এখন সৃজনশীল। কি সুমন মিয়া, কি কথা ঠিক আছে না বেঠিক? তাহেরির মতো করতে হবে আর কি। ঠিক আছে। প্রশ্ন ঠিক এভাবে আসে, যেমন পুলিশ আইনের 25 ধারার প্রশ্ন আসছে। পাবনা শহরের পাবনা শহরের কোয়া নামক এটিএসআই পাবনা শহর এলাকায় টহল ডিউটি করাকালে চৌরাস্তার মোড়ে একটি প্রাইভেট কার পড়ে থাকতে দেখেন। তিনি উক্ত প্রাইভেট কার সম্পর্কে আশেপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করেন, কিন্তু কেউই উক্ত প্রাইভেট কার সম্পর্কে সন্তোষজনক উত্তর দিতে পারেন নাই। সবাই জানান দীর্ঘদিন থেকে এই প্রাইভেট কারটা এই স্থানে পড়ে আছে। উক্ত এটিএস এর করণীয় কি? তার মানেটা বোঝাচ্ছে যে পুলিশ আইনের 25 ধারা, অর্থাৎ দীর্ঘদিন থেকে পড়ে আছে, কে মালিক কেউ জানে না। এখন আপনাকে প্রশ্নটা দিছে, আপনি যাতে দড়ি ছুঁইটে চলে যান সড়ক পরিবহন আইনে, স্যার আমি তো ডাম্পিং ইয়ার্ডে পাঠাবো, এই জন্যই প্রশ্ন বোঝা প্রয়োজন। আসলে ডাম্পিং ইয়ার্ডে পাঠাইতে বলে নাই, প্রাইভেট কার হোক আর যেটাই হোক, মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় পেয়েছেন, আপনার করণীয় পুলিশ আইনের 25 ধারা। তাহলে প্রশ্ন এভাবেই সৃজনশীলের জন্ম হয়। ফারুক, বোঝা গেছে? জি স্যার। তো এই যে প্রশ্নটা, যে একজন এএসআই তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে আছেন, এসপি সাহেব গেছেন থানা পরিদর্শনে, যাওয়ার পর একজন ব্যক্তি একটা ডাকাতির এজাহার এনেছেন। এএসআই পরে দেখলেন ডাকাতির ঘটনা, আইন অনুযায়ী ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করতে হয়। তা যেহেতু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তার থানায় আছে, তিনি এজাহারখানা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট নিয়ে গেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এজাহারখানা পর্যালোচনা করে পেনাল কোডের 395/397 ধারায় একখানা নিয়ত মামলা রুজু করেন। এখন প্রশ্ন হলো, ওই পুলিশ সুপার তিনি কি মামলা রেকর্ড করতে পারেন কি পারেন না? সিআরপিসির 551 ধারার মধ্যে বলেছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা অফিসার ইনচার্জ যে ক্ষমতা প্রয়োগ করতে পারবেন, তারই সিনিয়র কর্মকর্তাগণ ওই থানাতে গিয়ে তিনি তার মতোই ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। আলোচ্য প্রশ্নে এসআই তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকাকালে পুলিশ সুপার সেখানে যাওয়ায় এসআই এর আইনগত ক্ষমতা খর্ব হয়ে গেছে। কাজেই পুলিশ সুপার যে মামলা রুজু করেছেন সিআরপিসির 551 ধারা অনুযায়ী তিনি
কোনো সঠিক করেছেন। বা খারাপ কিছু করেন নাই, সঠিক কাজটি করেছেন। এই হলো প্রশ্নের উত্তর। কি আমার কথা বোঝা যায়? যারা নতুন আছো, রূপা, রূপার পোস্টিং কোন থানা? রূপা চৌধুরী রূপা চৌধুরী স্যার পটিয়াতে না চট্টগ্রামে। চট্টগ্রামে জি স্যার আচ্ছা যাক, আচ্ছা যাক চট্টগ্রাম আমরা বিষয়টা বুঝতে পারছি। কি ফারুক, আর কি ভুল হবে এরকম প্রশ্ন আসলে? না স্যার, আশা করি আর ভুল হবে না স্যার। আলহামদুলিল্লাহ, আল্লাহ সবারই মঙ্গল করুক। আমার দোয়া কাজে লাগবে রে, চিন্তা করিস না। আমরা চলে আসবো সিআরপিসির 561 ধারায়। স্বামী কর্তৃক স্ত্রী ধর্ষণের ক্ষেত্রে কে মামলা তদন্ত করতে পারে? এটা কিন্তু এমসিকিউতে আসে, তাই না? স্বামী কর্তৃক স্ত্রী ধর্ষণের ক্ষেত্রে কে মামলা তদন্ত করতে পারেন? ইন্সপেক্টর বা তদন্ত পদমর্যাদার পুলিশ অফিসার। ইন্সপেক্টর পদের নিম্নে না হয়, এই তো। আচ্ছা যাক, আমরা এত কিছু আলোচনা না করি, আমরা চলে আসি। দেখো আমাদের ভুলটা কোথায় ফারুক। এত বই আমি মানুষের পড়ি, লাস্টে কিন্তু খারাপ লাগে। বইগুলো কি করি জানো? টুকরো টুকরো করে ছেড়ে পানির মধ্যে ফেলাই দিয়ে পুড়ে দিই না। প্রশ্ন আসছে যে সংশ্লিষ্ট পুলিশ অফিসারের করণীয় কি? এক, আপনি একজন এএসআই, রাত্রিকালীন টহল ডিউটি করতেছেন, আপনি জানতে পারলেন আপনার থানা এলাকায় একজন লোক পূর্বে দণ্ডিত হয়েছিল, কিন্তু সে আপনার থানা এলাকায় বসবাস করতেছে, কিন্তু এর সম্পর্কে কোনো তথ্য আপনার থানায় অবগত করেন নাই। আপনার করণীয় কি? আপনি সিআরপিসির 565(3) ধারায় গ্রেপ্তার করতে পারবেন। কোথায়? 54 ধারার মধ্যে বলা হয়েছে। 54 ধারায় যে গ্রেপ্তারের ক্ষমতা দেওয়া আছে না, যে সিআরপিসির 565(3) ধারা যে লঙ্ঘন করেছে তাকে 54 ধারায় গ্রেপ্তার করা যায় না? জি স্যার। এখন প্রশ্ন হলো পূর্বে দণ্ডিত অপরাধীর ঠিকানা, অর্থাৎ পূর্বে দণ্ডিত ব্যক্তির করণীয় কি? বা যে ব্যক্তি দণ্ডিত হয়েছে, দণ্ড থেকে মুক্তি লাভের পর সংশ্লিষ্ট ব্যক্তির করণীয় কি? সিআরপিসির 565 খতে বলা আছে যে যে ব্যক্তি মুক্তি পেয়েছে তার দায়িত্ব হবে সে যে থানা এলাকায় বসবাস করবেন সেই থানায় গিয়ে তার বিস্তারিত অবগত করা, যে এই আদেশ বলে আমি মুক্তি পেয়েছি, এই আপনার কাছে একটা কাগজ দিলাম, আমি আপনার থানা এলাকার অমুক স্থানে এখন থেকে বসবাস করব। পুলিশ তার প্রতি খেয়াল রাখবে যে আসলে চোর কি চোরে থেকে গেল না ভালো থেকে গেল। সে যদি এই দণ্ডিত হওয়ার পর, মুক্তি লাভের পরে, দণ্ডিত ব্যক্তি মুক্তি লাভের পর সে যদি থানাকে অবগত না করেন, সেক্ষেত্রে থানার পুলিশ 54 ধারা অনুযায়ী ওই ব্যক্তিটাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। এখন প্রশ্ন আসছে, দণ্ডিত ব্যক্তির করণীয় কি? দণ্ডিত ব্যক্তির করণীয় কি? আবার প্রশ্ন আসছে যে কোয়া নামক ব্যক্তি দীর্ঘদিন যাবত কারাগারে আটক ছিলেন, পরবর্তীতে তিনি দণ্ড ভোগ করে বাড়িতে চলে আসেন, তার করণীয় কি? তার করণীয় হলো থানাকে অবগত করা। এখন এই সিআরপিসির 565 ধারা লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট পুলিশ অফিসার করণীয় কি? তাকে সিআরপিসির 54 ধারা অনুযায়ী বিনা পরোয়ানায় গ্রেপ্তার। 54 কত এখন আসছে? 11 স্যার। 54-11। থ্যাংক ইউ শিউলি, চালিয়ে যাও, কাজ হবে। মনে আছে? 11 না তো স্যার, না 10। 54-11 না স্যার, 10 10 স্যার। 10 10 হবে স্যার। 10 11 তো হচ্ছে 10 অভিযোগ মনে স্যার। তো আছে, 10 মনে 10 তো আছে। 11 আছে স্যার। তাহলে 32 আমরা সব কি, পাওয়া গেল অন্য আজকে অফিসে। গল্প শেষ, আমরা কি সিআরপিসি সমাপ্ত করতে পারি আপাতত? যেহেতু পরীক্ষা অনেকগুলা বাদ দিয়েছি, যদি এগুলো আসে, আর তোমরা তো আসছো কালকে, আমরা তার আগে সিআরপিসির অনেকগুলো আলোচনা করেছি, কাজে কাজে তোমাদের ওগুলাতে ফিরে যাওয়ার আপাতত সুযোগ নেই। তবে আর একটা রিভাইজ দেব পরে। আমার কথা কি শেষ? এখন আমরা চলে আসবো প্যানেল কোডে। কারো কিছু জানার থাকলে বলতে পারো। স্যার, হ্যাঁ,
একটা প্রশ্ন ছিল স্যার। বলো। ক নামক পুলিশ অফিসার হুম। চেকপোস্ট ডিউটি করাকালে একটি হ্যাঁ। প্রাইভেট কার সিগন্যাল দিলে প্রাইভেট কারে থাকা যাত্রী হ্যাঁ। একটি পিস্তল নিয়ে পুলিশের নিকট অগ্রসর হয়। হুম। এক্ষেত্রে পুলিশ অফিসার উক্ত অস্ত্রধারী ব্যক্তিকে গুলি করলে ওই মার্ডার কেস, সরাসরি গুলিবিদ্ধ মার্ডার হয়ে কেস। ঘটনাস্থলে মারা যায়। এক্ষেত্রে শেষ, তিনশো মার্ডার দুই কেস, তিনশো দুই করণীয় হবে। কি ছিল? একেবারে 302। আর যদি তার পিস্তল তাক করে আসে? শোনো, বিনা করে 102 তে হবে স্যার তখন। এই বাবু রাখো, নাজমুল স্টপ, তুমি থামো, ব্রেক করো বাবা, ব্রেক করো। বিষয়টি হলো, একজন পুলিশ একজন পুলিশ অফিসার তিনি চেকপোস্ট ডিউটি করতেছেন, এটা প্রশ্ন পরীক্ষায় আসছিল। প্রশ্নের উপরে লেখা থাকে সংশ্লিষ্ট পুলিশ অফিসারের করণীয় কি। প্রশ্ন আসে, ক নামক সাব ইন্সপেক্টর সঙ্গীয় ফোর্স নিয়ে চেকপোস্ট ডিউটি করাকালে খ নামক ব্যক্তি গাড়ি থেকে নেমে তার দিকে একটা পিস্তল তাক করে আসতে থাকেন, তার করণীয় কি। পেনাল কোডের 102 ধারায় বলা হয়েছে, আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগের সূচনা, প্রারম্ভ এবং স্থিতিকাল বা শেষ। আমরা লিখব যে পেনাল কোডের 102 ধারায় উল্লেখ করা হয়েছে যে আত্মরক্ষা বা দেহরক্ষার অধিকার প্রয়োগের সূচনা এবং শেষ। আমার দিকে কোনো ব্যক্তি পিস্তল তাক করে আসতে থাকলে আমি পেনাল কোডের 102 ধারা অনুযায়ী দেহরক্ষার অধিকার প্রয়োগের প্রস্তুতি নিতে পারবো। ফারুক, ক্লিয়ার? ক্লিয়ার স্যার। আপনাকে কে বলছে সে আপনার দিকে আসবে আপনি গুলি করে মারবেন? প্রশ্নে কি বলা আছে? 100 ধারার যে 6টি উদাহরণ আছে, তোমরা এখন আর প্রশ্ন করো না, একটু পরে আমি জায়গা মতোই আসতেছি, একটু দাঁড়াও। আমরা চলে আসি পেনাল কোডের যে ধারায় থাক না কেন, 27 ধারা, একটা সংশোধনের জন্য 27 ধারাটা। একটা প্রশ্ন আসে, মেয়েরা আছে ওরা আবার রাগ করবে যে স্যার আমাদের কি কোনো অধিকারে নাই। ক নামক নারী তার স্বামীকে না জানিয়ে স্বামীর মানিব্যাগ থেকে 500 টাকা বের করে তার শ্বশুরকে গাড়ি ভাড়ার জন্য দিয়ে দেয়, নারীটির অপরাধ হয়েছে কি হয় নাই? আপনাকে ইউনিট কি বদলি হয়েছে না? কে বাবা? আমরা আজকে সাতাশ ব্যাংক। কে বাবা তুমি? প্রশ্ন হলো কি, একজন নারী তার স্বামীকে না জানিয়ে স্বামীর মানিব্যাগ থেকে 500 টাকা বের করে নিয়েছে। কাকে দিয়েছে? ওই স্বামীর বাবাকে দিয়েছে, তার শ্বশুরকে দিয়েছে। আসলে এটি তার অপরাধ হয়েছে কি হয় নাই? এটা কি অপরাধ? অপরাধ স্যার। অপরাধ। কিছু কিছু অপরাধ স্যার। রাখো, কিছু কিছু উল্টাপাল্টা মাস্টার আছে, কিছু কিছু উল্টাপাল্টা শিক্ষক আছে, তারা কিন্তু এই পেনাল কোডের 27 ধারা অনুযায়ী বলতেছে যে এটা অপরাধ নয়, স্বামীর সম্পত্তির প্রতি স্ত্রীর অধিকার আছে, সেই কথাটা বলছে। কিন্তু আসলে পেনাল কোডের 378 ধারায় যে চুরির উদাহরণ দেয়া আছে, সেখানে কি বলা আছে যে কোনো নারী যদি স্বামীর অজান্তে স্বামীর মানিব্যাগ থেকে টাকা নেয় বা টাকা অপসারণ করে, সেটি চুরির আওতায় পড়বে না? আছে কোনো ব্যতিক্রম? নাই। না স্যার। তাহলে দেখো বাবা, আমি কেন কথাটি বললাম, পড়াচ্ছি এখানে গেলাম ওখানে, এটাই আমার ধর্ম, কারণ এর সাথে রিলেটেড তুমি এই ভুলটা করবা না। এই প্রশ্ন আসলে স্টেট লিখে দেবে 379, আসি না কিন্তু আবার প্রশ্নে কিন্তু বলা নেই বাসগৃহ থেকে, স্বামীর মানিব্যাগ থেকে, এটা করে বোঝো। যাক, ওখানে আমি আসতেছি, হয় আজকে আসবো নাহলে কালকে সকালে চলে আসবো, ঠিক আছে? তাহলে 27 ধারা কি? 27 ধারার অর্থটা হলো, তুমি বাড়ির পরিচালক, তুমি বাবা, অর্থাৎ তুমি বাড়ির গার্জিয়ান, তোমার সাথে তোমার চাকররা আছে, তোমার ছেলে মেয়ে আছে, তোমার বউ আছে, তাদের আওতায় যে সম্পত্তিগুলো আছে ধরে নিতে হবে, ওই সম্পত্তিটা তোমারই আওতায় আছে। তার মানে এই যে দুদু কালার ধরতেছে তোমাকে, স্যার আমার তো সম্পত্তি না, সব বউয়ের, বউ পাইলে তোর কার কাছ থেকে? আমার ছেলের, তো ছেলে পাইলো কোত্থেকে? 27 ধারার বক্তব্যটা জীবনে কেউ পড়ে নাই। তোমার কেরানি, তোমার চাকর, তার যদি এত সম্পত্তি থাকে, তাহলে তোমার বাড়িতে চাকরেমি করে কেন? কথাটা কি বোঝা গেছে?
তার মানে কি বলছে আমরা পড়ে দেখি, কোন সম্পত্তি কোন ব্যক্তির পক্ষে তার স্ত্রী, কেরানি, পিতৃ অধিকারে থাকিলে উক্ত সম্পত্তি এই বিধির তাৎপর্য অনুযায়ী সেই ব্যক্তির দখলে রয়েছে বলিয়া গণ্য হইবে। বিষয়টা ক্লিয়ার ফারুক? জি স্যার। এখন শয়তানরা কইতাছে, ভালো করে বোঝো, কোন সম্পত্তি তার পক্ষে, এখানে কি স্ত্রী মানে আহ স্বামীর কথা বলছে, স্বামীর তত্ত্বাবধানে থাকলে। তো স্ত্রী স্বামীর অজান্তে স্বামীর মানিব্যাগ থেকে 500 টাকা অপসারণ করেছে, এটা বলে এই ধারা অনুযায়ী কোনো অপরাধ না। কারণ আমি ওরে কি বুঝাবো কত বাবা, ওকে তাৎপর্য বুঝে। এই জন্য সবার কাছে আমার অনুরোধ, প্রমোশন হবে কি হবে না আল্লাহ মালুম জানে, ভাগ্যে কি লেখা আছে। তোমাদের কাছে আমার যেটা অনুরোধ, এই সূচিটাকে মুছিয়া ফালাই দিবা, সূচি কোনোদিনও পড়বা না। ভিতরে না ঢুকলে প্রশ্নের সম্পর্কে কখনোই বুঝতে পারবে না, এবং প্রশ্নগুলা আসে সবকিছুই এই মাতৃগর্ভ থেকে, অর্থাৎ প্রশ্নের ভিতর থেকে, উত্তরের ভিতর থেকে। বিষয়টা ক্লিয়ার? কারো কোনো জানার আছে এই এই 27 ধারা সম্পর্কে? থাকলে বলো না স্যার, এটা তোমরা। ঠিক আছে। আছে ফারুক? না স্যার, এটা ঠিক আছে, এটা বুঝতে পারছি। আচ্ছা, একটা প্রশ্ন আসে, প্রশ্নের উপরে আসে, কে কি অপরাধ করলেন ব্যাখ্যা দিন। কে কি অপরাধ করলেন ব্যাখ্যা দিন। ক, খ, গ, ঘ, ও, ম, চ, এই 4-5 জন লোক একটা সলা পরামর্শ করে জনৈক ব্যক্তিকে তারা হত্যা করবে। কয়জন লোক? 5 জন। 5 জন বা 4 জন, 3 জন লোক, একাধিক ব্যক্তি লোক, তারা সলা পরামর্শ করেন জনৈক ব্যক্তিকে তারা হত্যা করবে। এদের মধ্যে একজন হঠাৎ করে ওই লোকটাকে রাস্তায় পেয়ে মেরে ফেলে। তা যে মারলো তার অপরাধ কত? আর যারা তাকে মারার জন্য সলা পরামর্শ করেছিল, সলা পরামর্শ না প্ররোচনা, প্ররোচনা এক জিনিস, সলা পরামর্শ আর এক জিনিস, তাদের কি অপরাধ? প্যানাল কোডের যে মারছে সে এই তো প্যানাল 302 আছে। এই আর প্যানাল এইদিকে হচ্ছে তার সাথে সকলের 34। এই প্যানাল কোডের 34 ধারার মধ্যে, প্যানাল কোডের 34 ধারার মধ্যে বলছে যৌথ দায় দায়িত্ব বা সাধারণ উদ্দেশ্য সিদ্ধিকল্পে কতিপয় ব্যক্তি কর্তৃক কৃত কাজ। একটা ব্যক্তিকে 5 জন লোক, কেউ হাত ধরেছে, কেউ মুখ চেপে ধরেছে, কেউ পা বেঁধেছে, কেউ চোখ চেপে ধরেছে, আর একজন গলায় ছুরি চালিয়ে দিয়ে তার মৃত্যুটা নিশ্চিত করেছে। যে গলায় ছুরি চালিয়ে দিয়েছে তার ধারা হবে কত, যারা হাত পা ধরেছে তার ধারা হবে কত? বলে বলো। 34। সকলে স্যার, ওই ও যে কাজটা হয়েছে তো যদি স্যার সকলে মারা যায় তাহলে এখানে 302। হবে, যে ব্যক্তি 302। ছুরি চালিয়েছে সে হলো 302, 302। তার সাথে যারা ছিল 302/34। 34। এটা ক্লিয়ার? জি স্যার, জি স্যার, জি স্যার। সাধারণ উদ্দেশ্য সিদ্ধিকল্পে কতিপয় ব্যক্তি কর্তৃকৃত কাজের তাৎপর্য আলোচনা করুন। আমার কথা কি বোঝা গেছে? কারো কিছু বলার আছে এই সম্পর্কে? না স্যার, ঠিক আছে। আমি বুঝি না, আমাদের এই কি জানি বলে হবিগঞ্জ পার্টি সাউন্ড করে না কেন? তোমরা কি আমার কথাগুলো বুঝতে পারতেছ? আচ্ছা স্যার, বুঝতেছি স্যার, বুঝতেছি স্যার, বুঝতেছি। আমার পড়ালেখা এইরকমই, আমার ছাত্র খালি পালায়, 2-1 দিন দেখে যে ভুল শিখায়, ওরা চলে যায়, বুঝতে পারছো? এক সময় ছিল 170, 80, 200 পর্যন্ত ছিল। হম। স্যার ঠিক আছে, সঠিক স্যার। দেখতে পড়তে চায় না ভাইয়া, আমরা চলে আসি। স্যার হ্যাঁ, আলমগীর। স্যার ওই প্যানাল কোডের রেকর্ডিংটা এক্সট্রা ভাবে করলে হতো না স্যার? কেন, দরকার কি হতো? আমরা যে একটা আলাদা আলাদা একটা ভালো হতো আর কি স্যার। আচ্ছা যাক, তোমার নোয়াখালী বাড়ি মনে হয়। আপনি তো জানেন স্যার। আচ্ছা, আমরা আশ্রয় দান, আমরা সরল বিশ্বাস যাচ্ছি না, আশ্রয় দান, সংজ্ঞা লিখুন আশ্রয় দান। আবার প্রশ্ন যদি আসে
আশ্রয় দানের ক্ষেত্রে ব্যতিক্রম কোনটি? তাহলে আশ্রয় দান, আমরা মনে করি আশ্রয় মানে একটা লোকে মানে বাড়িতে থাকতে দিলে আশ্রয় দান হয়, তাই না? কি বেলাল হোসেন? আরে বেলাল তো ফারুক পড়ে না, এত মুশকিল, এ বই পড়তে চায় না। না স্যার, সুরাত 52 কত হলো বাংলায় আশ্রয় দান চলে। স্যার, জানি স্যার। ওই যে আমি এটা রেকর্ড একটু বন্ধ রাখি, একটা সেকেন্ড। আশ্রয় দান নিয়ে কথা বলছিলাম। পেনাল কোডের 52 ক 52 এতে আশ্রয় দান সম্পর্কে বলা হয়েছে। আশ্রয় দান, আমরা সবাই মনে করি আশ্রয় মানে একটা বাড়ি লোককে মানে বাড়িতে থাকতে দেওয়া, কিন্তু বলছে না, খাদ্য, বাসস্থান, জামা কাপড় চোপড়, পরিবহন কিংবা অর্থ, যে কোনো কিছু দিয়ে কোনো ব্যক্তিকে সাহায্য সহযোগিতা করলে ধরে নেওয়া হবে সেটি আশ্রয় দানের আওতাভুক্ত। কি ফারুক? জি স্যার। একটা প্রশ্ন আসছিল, যদিও আমরা সেটা পরে যাব, তার আগে একটু আলোচনা করে নেই। এই প্রশ্নে সবাই ভুল লিখছে, এমনকি গাইডালারও ভুল লিখছে। কি প্রশ্ন ছিল? যে মৃত্যুদণ্ড পরোয়ানার আসামি, কর্মক পুলিশ অফিসার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পরোয়ানার আসামি খকে গ্রেপ্তার করতে গেলে খ বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সময় খয়ের স্ত্রী কোনো সাহায্য করেন নাই, এবং খয়ের চাচা গ তাকে আশ্রয় দিয়েছেন। এখানে কার কি অপরাধ হয়েছে ব্যাখ্যা দিন। আসলে বিষয়টা হলো এখানে স্ত্রীর কোনো অপরাধী হবে না, কিন্তু কেউ লেখছে স্ত্রী 187 ইত্যাদি। আচ্ছা, প্রশ্নে কি বলা ছিল যে পুলিশ তাকে গ্রেপ্তার করার জন্য সাহায্য চাইলে সাহায্য করে নাই? আছে নাকি? নাই। তো আমরা সেখানেও ভুল করেছি। তো এখন এই আশ্রয় দানের ক্ষেত্রে যেমন কর্ণমুখ পুলিশ অফিসার গ্রেপ্তারি পরোয়ানা বলে গকে গ্রেপ্তার করতে গেলে গ তার স্ত্রীর ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়, ফলে তার স্ত্রী তাকে আশ্রয় দিয়েছে। তো এই আশ্রয় দানের 52 কথা বলছে, স্বামী যদি স্ত্রীকে আশ্রয় দেয়, স্ত্রী যদি স্বামীকে আশ্রয় দেয়, সেটি অপরাধ হিসেবে গণ্য হইবে না। এখন সংজ্ঞা লিখুন আশ্রয় দান 52 ধারা, বাসস্থান হোক, পরিবহন হোক, টাকা পয়সা হোক, খাবার দাবার হোক কিংবা অর্থ হোক, এটি আশ্রয় দানের আওতায়। তাহলে ব্যতিক্রম কোনটা? স্বামী যদি স্ত্রীকে আশ্রয় দেয়, স্ত্রী যদি স্বামীকে আশ্রয় দেয়, সেটি অপরাধের আওতায় আসবে না। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। যাক, রাষ্ট্রপতির বিষয়টা আমাদের প্রয়োজন নাই, আমরা চলে আসি। আমরা আবার চলে আসি, পরীক্ষার প্রশ্ন আসছে, ভালো করে দেখো। বর্ধিত দণ্ড বলতে কি বুঝেন? প্রশ্ন আসছে, বর্ধিত দণ্ড বলতে কি বুঝেন? সংজ্ঞা লিখুন বর্ধিত দণ্ড। আমরা কত ধারা দেব? 75 স্যার। তাহলে বর্ধিত দণ্ড কোন কোন অধ্যায়ে অপরাধটা সংগঠিত হবে? 12তম এবং 17তম। 12 থেকে 10 এবং 17 অধ্যায়। 17। কত বছর সাজা পাইতে হবে কমপক্ষে? 3 বার। 3 বছর। এই মাস্টাররা যে এর সাথে বর্ধিত দণ্ডের ক্ষেত্রে এর সাথে যে ওই সড়ক পরিবহন আইনের এত, মাদক দ্রব্যের এত, অস্ত্র আইনের এত দিচ্ছে, এটা কি আজও সঠিক? না স্যার। আমরা ভুল করতেছি, কারণ এখানে নির্দিষ্ট করে একটা অধ্যায় দেওয়া হয়েছে, এই অধ্যায়ে, আর ওখানে বলছে একটা অপরাধ দ্বিতীয়বার করলে। আচ্ছা, এখন পরীক্ষার প্রশ্ন আসছিল ইন্সপেক্টরশিপে, এবার আসছিল, তোমাদেরও মনে হয় আসছিল, সর্বশেষ ইন্সপেক্টরশিপে একটা প্রশ্ন আসছিল যে বর্ধিত দণ্ড বলতে কি বোঝেন, কোন কোন আইনে বর্ধিত দণ্ডের বিধান আছে। তাহলে আমাদের প্রথম প্যারা কি হবে? প্যানাল কোডের নো দণ্ডবিধি, আমরা প্যানাল কোড লিখবো। প্যানাল কোডের 75 ধারা অনুযায়ী বর্ধিত দণ্ড বলতে বোঝায়, কি বোঝায়? এই প্যানাল কোডের সপ্তদশ এবং দ্বাদশ অর্থাৎ 12তম অধ্যায় এবং 17তম অধ্যায়ে যে সকল বিষয়কে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে, এই অপরাধের যে সকল ক্ষেত্রে 3 বছর বা ততোর্ধ্ব মেয়াদের শাস্তির কথা বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি এই অধ্যায়ের কোনো অপরাধে
3 বছর বা ততোর্ধ্ব মেয়াদের শাস্তি ভোগ করিবার পর পুনরায় উক্ত অধ্যায়ে আরেকটি অপরাধ করেন যার শাস্তি কিনা 3 বছর বা ততোর্ধ্ব, সেক্ষেত্রে আদালত নির্ধারিত শাস্তির চেয়ে বর্ধিত আকারে দণ্ড প্রদান করতে পারেন। বিষয়টা ক্লিয়ার? কারো কিছু বলার আছে এতে? সরাসরি উত্তর দাও, কারণ আমার তো কাজ কাম আছে নাকি। না স্যার। আচ্ছা, এখন এরপরে বলছে কোন আইনে বর্ধিত দণ্ডের বিধান আছে। প্রথমে বললো বর্ধিত দণ্ড বলতে কি বোঝেন, 75 ধারা দিলাম। কোন আইনে বর্ধিত দণ্ডের বিধান আছে, আবার 75 ধারা আমাকে লিখতে হবে। পেনাল কোডের 75 ধারায় বর্ধিত দণ্ডের বিধান আছে। আর কোন আইনে আছে? অস্ত্র আইনের 20 ক ধারায় আছে। আর কোন আইনে আছে? সড়ক পরিবহন আইনে আছে। আর কোন আইনে আছে? মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আছে বা জুয়া আইনে আছে। এই যে বর্ধিত দণ্ডের বিধান আছে, এখানে কি আমরা সিআরপিসির 221 বা পিআরবি কি হাবিজাবি এগুলো দিতে দেওয়ার কোনো বিধান আছে? না স্যার। আমরা এগুলো দেব না। বিষয়টা ক্লিয়ার? তোমাদের উত্তর দিতে হবে তো। আমার এই হবিগঞ্জ পার্টি যদি মুখ বন্ধ করে থাকে কেমনে বুঝবো যে বোঝে নাই? ঠিক আছে স্যার। আচ্ছা, আনোয়ার কি আসছে ক্লাসে? বোরহান? আরো পুলিশ লাইনে আছেন স্যার, পুলিশ আরো লাইনে আছেন সাহেব স্যার। আরো সাহেব কি পুলিশ লাইনে? জি স্যার। আচ্ছা আচ্ছা, যাক। কথা ছিল যে অনেকজন একসাথে থাকবে, তো আমার মনে হয় সবাই ক্লাস করতে পছন্দ করে না, হয়তো বা এমনও হতে পারে। যাই হোক, এখন স্যার হবিগঞ্জে বৃষ্টি হচ্ছে তো এই জন্য মানে ছাত্র একটু কম আসছে স্যার। কোনো সমস্যা নেই, যে কয়জন পারে আসুক। এরপরে আমরা চলে আসি প্যানেল কোডের 76 ধারা। 76 ধারার প্রশ্ন কিভাবে আসে? ক নামক পুলিশ অফিসার গ্রেপ্তারি পরোয়ানা বলে ককে মনে করে খকে গ্রেপ্তার করে নিয়ে আসেন, তার কাজের আইনসঙ্গত ব্যাখ্যা দিন। প্যানেল কোডের 76 ধারা কি বলা আছে? তথ্যগত ভুলের কথা বলা হয়েছে। পুলিশ কোনো দেবতা না, পুলিশ কোনো কবিরাজ না। মানুষের, জনসাধারণের সাহায্য সহযোগিতা নিয়ে পুলিশ অপরাধ দমন করেন, অপরাধ প্রমাণ করেন বা আসামি গ্রেপ্তার করেন। এই যে তথ্যগত ভুল, এটা কি পুলিশ অফিসারের অপরাধ হবে? না স্যার। না না স্যার। স্যার। আচ্ছা, এখন তুমি যদি লেখো 76 ধারা অনুযায়ী অপরাধ হবে না, তোমাকে 5-এর মধ্যে দিবে দেয়ার মার্ক। আর তুমি যদি লেখো প্যানাল কোডের 76 ধারায় উল্লেখ করা হয়েছে তত্ত্বগত ভুলের কথা, অর্থাৎ যদি কোনো ব্যক্তি সৎ বিশ্বাসে এমন কোনো ভুল করেন যেটি কিনা তার ইচ্ছা কখনোই ছিল না, তা আইনে অপরাধ হিসেবে গণ্য হইবে না। আলোচ্য প্রশ্নে ক নামক পুলিশ অফিসার গ্রেপ্তারি পরোয়ানা বলে ককে মনে করে খকে গ্রেপ্তার করায়, তার কাজটি পেনাল কোডের 76 ধারা অনুযায়ী কোনো অপরাধ হিসেবে গণ্য হইবে না। তোমাকে 5-এর মধ্যে 5 দিতে হবে। ফারুক, তুমি যদি এবার এইভাবে না লেখো তাহলে আর ক্লাস কুলাস করে লাভ নাই। অর্থাৎ প্রথমে কি জানতে চাচ্ছে, বা অর্থাৎ ওই আইনের মধ্যে কি আছে, পরবর্তীতে আমরা যেটা করব সেটি হলো আমার কাছে উত্তর কি চাচ্ছে। এরপরে প্রশ্ন হলো সংশ্লিষ্ট কাজের আইনগত ব্যাখ্যা দিন। কনমুখ পুলিশ সদস্য বা কনমুখ পুলিশ কনস্টেবল ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বৈধ আদেশ পালন করতে গিয়ে বেআইনি জনতার উপরে গুলিবর্ষণ করেন, ফলে 2 জন লোক মারা যায়। উক্ত কনস্টেবলের দায় দায়িত্ব আলোচনা করুন। পরীক্ষায় কি প্রশ্নটা আসছিল? কেউ বলতে পারবা? জি স্যার, আসছিল। আচ্ছা, একজন পুলিশ কনস্টেবল ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বৈধ আদেশ পালন করতে গিয়ে বেআইনি জনতার উপরে গুলিবর্ষণ করেছে, মানুষ মারা গেছে। এটি কি তার অপরাধ হয়েছে? না স্যার, 76 ধারা অনুসারে অপরাধ নাই। তাহলে আমরা কি লিখবো? আমরা লিখবো প্যানাল কোডের 76 ধারায় উল্লেখ করা হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বৈধ আদেশ পালন করতে গিয়ে কোনো অপরাধ সংগঠিত হলে যে ব্যক্তি দ্বারা অপরাধটি সংগঠিত হয়েছে তাহার কোনো অপরাধ হইবে না। আলোচ্য প্রশ্নে ক নামক পুলিশ কনস্টেবল ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বৈধ আদেশ পালন করতে গিয়ে বেআইনি জনতার উপরে গুলিবর্ষণ করায়, তার কাজটি 76 ধারা অনুযায়ী অপরাধ হিসেবে গণ্য হইবে না।
বিষয়টা ক্লিয়ার? এই তোমরা ক্যামেরা বন্ধ করছো কেন? এত তো মেয়ে মানুষ নাই যে মানুষে দেখলে আবার কি বলবে। ক্যামেরা গুলো বন্ধ থাকলে কি শুয়ে আছো না ঘুমাচ্ছ, কেমনে কি বলবো বলো? তাহলে আমরা 5 মিনিটের জন্য ব্রেক দেই। ফারুক, ঠিক আছে স্যার। ঠিক আছে স্যার। এখন না, বাজে স্যার। এখন বাজে 7। আমরা ঠিক 10 মিনিটের সময় আবার আসবো। রেকর্ড বন্ধ করে দিলাম।